আজকের বিষয় তড়িৎ চুম্বকত্ব। তো তড়িৎ চুম্বকত্ব জানবার আগে চুম্বকত্ব ব্যাপারটা জানতে হবে। তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে চুম্বক বা ম্যাগনেট সম্পর্কে। তো এই ম্যাগনেট প্রথমত দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর একটা হয় কৃত্রিম। তো প্রথমে যদি আমরা প্রাকৃতিকটা আলোচনা করি, প্রাকৃতিক চুম্বক বলতে এটার ম্যাগনেটাইট পাথরের মধ্যে কি হয়, এই চুম্বক ধর্মটা থাকে। তো ম্যাগনেটাইট তৈরি হয় লোহা আর অক্সিজেন দিয়ে। লোহা ও অক্সিজেন দিয়ে তৈরি হওয়ার ফলে যে পদার্থটা ম্যাগনেটাইট পাচ্ছি তার দুটো ধর্ম থাকে, যেটা মেনলি চুম্বকের ধর্ম। প্রথম ধর্ম হচ্ছে এর আকর্ষণ ধর্ম থাকে, মানে চুম্বক পদার্থকে আকর্ষণ করে। আর দ্বিতীয় ধর্ম হচ্ছে দিক নির্দেশ করে। তো এটা হচ্ছে প্রাকৃতিক ধর্ম, বা এখান থেকে আমরা প্রাকৃতিক চুম্বকের ধারণা পেতে পারি। তো প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন হয় না, যার জন্য কী হয়, বিভিন্ন যন্ত্রে প্রাকৃতিক চুম্বককে আমরা আমাদের মনের মতো করে ব্যবহার করতে পারি না। তো সেই অসুবিধাটা দূর করবার জন্য আমরা ল্যাবে বা কৃত্রিমভাবে কিছু চুম্বক তৈরি করা হয়, যাকে বলা হয় কৃত্রিম চুম্বক বা আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট নানান ধরনের হতে পারে, যেমন প্রথম নিচ্ছি দণ্ডচুম্বক। দণ্ডচুম্বক বলতে দেখতে এটা এই টাইপের হবে, এর এক পাশটা হয়ে যাবে নর্থ, এক পাশটা হয়ে যাবে সাউথ। দ্বিতীয় নেব হচ্ছে চুম্বক শলাকা। চুম্বক শলাকা দেখতে এই টাইপের হবে। তো এরও যদি এই পাশটা নর্থ এই পাশটা সাউথ হয়, এইটা কি করা হবে, একটি স্ট্যান্ডের মধ্যে আমরা রাখতে পারি। তো এটা মুভমেন্ট করতে পারে ও বিন্দুর সাপেক্ষে। তো যেটা দেখাবে সেই হিসাবে আমরা দিকটা নির্দেশ করব। এর 3 নাম্বার নিতে পারি অশ্বক্ষুরাকৃতি চুম্বক। অশ্বক্ষুরাকৃতির চুম্বক ঘোড়ার পায়ে যে নালটা লাগানো হয় সেই রকম হবে, এই টাইপের ইউ শেপে দেখতে হবে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এর ধরে নিচ্ছি এটা নর্থ সাইড, এটা সাউথ। ডি আর একটা নিতে পারি, যেটা হচ্ছে প্রান্তে বল সম্বন্ধিত চুম্বক। এটা দেখতে এই টাইপের হবে, দুপাশে দুটো ওয়েট থাকবে, মাঝে একটি দণ্ড দ্বারা যুক্ত থাকবে। তো এর এই পাশটা ধরে নিচ্ছি নর্থ, এটা ধরে নিচ্ছি সাউথ। এটা কিছুটা ডাম্বেলের মতো দেখতে হবে, তাই এটাকে প্রান্ত বল সম্বন্ধিত চুম্বক বলা হয়। এবার চুম্বকের কিছু ফান্ডামেন্টাল বা বেসিক ধর্ম আমরা জানব। প্রথম ধর্ম যেটা জানছি সেটা হচ্ছে চুম্বকের দুটো মেরু থাকে। চুম্বকের দুটো মেরু, একটা হচ্ছে উত্তর, যেটাকে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করব, আর একটা হচ্ছে দক্ষিণ, যেটাকে আমরা এস দ্বারা ডিনোট করব। তাহলে যদি একটা এক্সাম্পল নেই, ধরে নিচ্ছি একটি দণ্ডচুম্বক। তো এর একটি উত্তর মেরু আছে, এর একটি দক্ষিণ মেরু আছে। ধরে নিচ্ছি এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো দেখা যাচ্ছে পুরো দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু এ নিচ্ছে না, কিছুটা দৈর্ঘ্য কম থাকছে। তাহলে কার্যকর দৈর্ঘ্য কি হবে, পুরো দণ্ডের দৈর্ঘ্যের তুলনায় কিছুটা কম হবে। তো এই উত্তর মেরুকে আমরা তুলনা করতে পারি তড়িতের ধনাত্মক আধানের সাথে, এবং দক্ষিণ মেরুকে তুলনা করতে পারি তড়িতের ঋণাত্মক আধানের সাথে। তো ওইখানে ধনাত্মক এবং ঋণাত্মক আধান যেইভাবে ব্যবহার করেছি, বা যেইভাবে আমরা ওই দুটোকে ব্যবহার করে নানান জিনিস নির্ণয় করেছি, এইখানেও আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে একইভাবে কাজে লাগিয়ে সেইগুলো আমরা নির্ণয় করতে পারি। এবার চুম্বকের পারস্পরিক ক্রিয়া। পারস্পরিক ক্রিয়া বলতে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণগুলো দেখব। কার কার মধ্যে হতে পারে, ধরে নিচ্ছি একটা উত্তর মেরু আর একটা উত্তর মেরুর সাথে বিকর্ষণ করবে, এগুলো আমরা জুনিয়র ক্লাস থেকে জানি। আবার একটি দক্ষিণ মেরু একটা দক্ষিণ মেরুর সাথেও বিকর্ষণ করবে, অর্থাৎ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে,
আবার একটা দক্ষিণ মেরু একটা উত্তর মেরুকেও আকর্ষণ করবে। নেক্সট আসবো উত্তর মেরু আর চুম্বক পদার্থ, ফর এক্সাম্পল আয়রন। তো এক্ষেত্রে এটা হয়ে যাবে আকর্ষণ। একইভাবে দক্ষিণ মেরু আর চুম্বক পদার্থ এর ক্ষেত্রেও কি হবে, এটা আকর্ষণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে দেখতে পাচ্ছি যে উত্তর মেরুকে বিকর্ষণ করে, দক্ষিণকে বিকর্ষণ করে। তো বাকি সবাই কি করছে, আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ চুম্বক পদার্থের মধ্যেও হতে পারে, আবার আকর্ষণ বিপরীত মেরুর মধ্যেও হতে পারে। তাই আকর্ষণ থেকে আমি বলতে পারবো না দ্বিতীয়টা চুম্বক না চুম্বক পদার্থ, কিন্তু যদি বিকর্ষণ হয়, বিকর্ষণ থেকে আমি একদম নিশ্চিত হতে পারবো যে দ্বিতীয় যে পদার্থটা নিচ্ছি তার মধ্যে চুম্বক ধর্ম আছে বা সেটা চুম্বক। তো এখান থেকে একটা কোশ্চেনের আলোচনা হয়, সেটা হচ্ছে বিকর্ষণী চুম্বকনের চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণী চুম্বকনের চূড়ান্ত প্রমাণ মানে চুম্বক যদি কোনো পদার্থকে বিকর্ষণ করে আমরা একদম শিওর হয়ে বলতে পারবো যে ওটা চুম্বক পদার্থ নয়, ওটা চুম্বক। নেক্সট আমরা আলোচনা করব চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে আমরা যেরকম ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করেছিলাম, এখানে এটাকে আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করব। তাহলে চুম্বক ক্ষেত্র হচ্ছে কোনো চুম্বকের চারিদিকে যে অঞ্চল পর্যন্ত চুম্বকটির প্রভাব অনুভূত হয় তাকেই ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলা হয়। তাহলে ধরে নিচ্ছি যদি এখানে একটি উত্তর মেরু রাখি, বিচ্ছিন্ন উত্তর বা দক্ষিণ পাওয়া যায় না, তাহলে সারাউন্ডিংসে যতটা অঞ্চল জুড়ে এর এফেক্টটা অনুভব করা যাবে তাকে বলা হবে এর ক্ষেত্র। ধরে নিচ্ছি এই ডটেড লাইন বরাবর এর ক্ষেত্রটা নির্দিষ্ট হচ্ছে, তো এইটাকে আমরা বলতে পারি চুম্বক ক্ষেত্র। মানে এইখানে যদি আমরা কোনো অন্য চুম্বক বা চুম্বক পদার্থকে আনি, সে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতে পারে। নেক্সট আলোচনা করব চুম্বক বলরেখা। যেমন তড়িৎ বলরেখা ছিল, এখানেও সেই রকম চুম্বক বলরেখা আসবে। তো চুম্বক বলরেখা হচ্ছে কোনো বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথে গমন করবে সে পথ বরাবর যে লাইন আমরা টানতে পারবো সেটাকে বলা হবে চুম্বক বলরেখা, অর্থাৎ এটাও একটা কাল্পনিক রেখা। তো এটা ব্যাখ্যা করবার জন্য আমরা একটা এক্সপেরিমেন্টের মতো আলোচনা করতে পারি। ধরে নিচ্ছি একটা পাত্র নিচ্ছি, পাত্রে ধরে নিচ্ছি এতটা পর্যন্ত জল ভর্তি করা আছে। এবার একটা দণ্ডচুম্বক নিচ্ছি এই টাইপের, ধরে নিচ্ছি এটা নর্থ এটা সাউথ, এটাকে কি করছি একটা কর্ক বা হালকা কোনো জিনিস, সেটা সোলাও হতে পারে, কর্কের উপর এটাকে ভাসিয়ে দিচ্ছি। তাহলে ছবিটা এইরকম আসবে। ধরে নিচ্ছি এটা নর্থ এটা সাউথ, এটা কি হচ্ছে জলের উপর এইভাবে ভাসছে আর এইখানেই ফিক্সড আছে। এবার কি করব, একটা সরু চুম্বক নেব। সরু চুম্বক বলতে এই টাইপের একদম ছুঁচের মতো সরু, যার এই পাশটা নর্থ এই পাশটা সাউথ। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা এতটা সরু আর এর মেরু শক্তিটা এতটাই কম যে এই উত্তরের এফেক্ট দক্ষিণে আসবে না, দক্ষিণের এফেক্ট উত্তরে আসবে না বাস্তবে ধরে নেওয়া হয়। তো এটাকে আমরা বিচ্ছিন্ন উত্তর মেরুর সাথে তুলনা করতে পারি। এটাকে একটা কর্কের মধ্যে গেঁথে দেবো, গেঁথে কি করব, জলের মধ্যে ভাসিয়ে দেবো। তাহলে এখন ছবিটা এরকম আসবে। এটা একটা বিচ্ছিন্ন উত্তরের সাথে তুলনা করতে পারি আর এইটাকে আমরা একটি কর্কের সাথে ভাসিয়ে দিচ্ছি। তাহলে এই উত্তর মেরুকে বিকর্ষণ করবে আর দক্ষিণ মেরু কি করবে, একে আকর্ষণ করবে। তাহলে বলতে পারি এই টাইপের একটি পথে ঘুরতে ঘুরতে কি হবে, দক্ষিণ বরাবর গিয়ে মিশবে। তাহলে যে পথটা পাচ্ছি অর্থাৎ এই লাইনটা যদি আমরা ড্র করি, এই লাইনটাকেই বলা হবে চুম্বক বলরেখা। অর্থাৎ বলতে পারি এই উত্তর মেরুটা যে পথে গমন করবে তাকেই বলা হবে চুম্বক বলরেখা। এর আরেকটা সংজ্ঞা হতে পারে, আরেকটা সংজ্ঞা হচ্ছে এই বলরেখার উপর যদি আমরা স্পর্শক টানি সেটা চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করবে। অর্থাৎ চুম্বক বলরেখা হচ্ছে এমন একটি রেখা যার উপর স্পর্শক টানলে সেটা চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মতো এইখানেও আমরা এর ধর্মগুলো আলোচনা করব। তো প্রথম ধর্ম হচ্ছে 1 নাম্বার, এটা উত্তরে শুরু হবে, নর্থে শুরু হবে এবং সাউথে প্রবেশ করবে।
খেয়াল রাখতে হবে এটা সাউথে গিয়ে শেষ হবে না, যেমন তড়িতের ক্ষেত্রে ধনাত্মকে শুরু হয়েছিল ঋণাত্মকে শেষ হয়ে গেছিল, কিন্তু এটা সাউথে গিয়ে প্রবেশ করবে, শেষ হবে না। অর্থাৎ যদি বলরেখা আঁকি আমরা, ধরে নিচ্ছি এটা যদি উত্তর হয় এটা যদি দক্ষিণ হয়, তাহলে বলরেখা এই রকম গিয়ে সাউথে প্রবেশ করবে, আবার ভেতর দিকেও কি হবে, একটা বলরেখা থাকবে নর্থ থেকে সাউথের দিকে। তো এটাকে আমরা বদ্ধ রেখা বলতে পারি। তড়িতের সাথে চুম্বকের এটাই বেসিক ডিফারেন্স। তড়িতের ক্ষেত্রে কি হয়, মুক্ত রেখা হয়, বা যে পথটা নিচ্ছি সেটা মুক্ত হয়, ধনাত্মকে শুরু হয়ে ঋণাত্মকে শেষ হয়ে যায়, কিন্তু চুম্বকের ক্ষেত্রে সেটা বদ্ধ রেখা হয়। দ্বিতীয় নিতে পারি, দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না, তাহলে লিখতে পারি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। কিভাবে ব্যাখ্যা দেব, ধরে নিচ্ছি দুটি বলরেখা, ধরে নিচ্ছি এরা পরস্পরকে ছেদ করে গেছে, এটা একটা বলরেখা, এটা আর একটা বলরেখা, এটা ধরে নিচ্ছি 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা দুটো স্পর্শক পাবো, এইটা তখন B1 ক্ষেত্র নির্দেশ করবে, এটা B2 ক্ষেত্র নির্দেশ করবে, কিন্তু একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দুটো দিক কোনো সময় সম্ভব নয়, তাই কি হবে, এই কনসেপ্টটা ভুল। তো এখান থেকে আমরা বলতে পারি দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। এছাড়াও আরও বেশ কিছু প্রপার্টিজ আছে, যেমন বলরেখার ধারণা সম্পূর্ণই কাল্পনিক, চুম্বক ক্ষেত্রে এরকম কোনো বাস্তব রেখা নেই। তো এখানে যে পথে গমন করছে সেই বরাবর আমরা লাইন টানলে বলরেখা পেতে পারি, কিন্তু এটা কাল্পনিক রেখা। তারপর বলতে পারি কোনো চুম্বকের উত্তর মেরু সংলগ্ন বিভিন্ন প্রান্তবিন্দুর জন্য চুম্বক ক্ষেত্র ভিন্ন ভিন্ন বলরেখা পাওয়া যায়। তো এরকম বহু সংখ্যক বলরেখা দিয়েই যে কোনো চুম্বক ক্ষেত্রকে চিত্রিত করা হয় বা চিহ্নিত করা হয়, ঠিক আছে। এবার কোনো তলের সাথে বলরেখাগুলো সবসময় লম্বভাবে বেরোবে বা প্রবেশ করবে। তো এইভাবে আমরা বলরেখার কিছু ধারণা পেতে পারি। নেক্সট আসবো চুম্বকের উপর প্রবাহের ক্রিয়া, যার উপর একটি এক্সপেরিমেন্ট আছে যেটাকে বলা হচ্ছে ওস্টেড এক্সপেরিমেন্ট। তো ওস্টেড এক্সপেরিমেন্ট করবার জন্য আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এখানে একটি তার আছে, তো যদি বর্তনী বানাই আমরা এই টাইপের একটা বর্তনী নিতে পারি। তো যেহেতু ব্যাটারির পজিটিভ এটা নেগেটিভ এটা, তো সেক্ষেত্রে কি হবে, প্রবাহ বলতে পারি এই বরাবর যাবে। তো এখানে একটা সুইচ আমরা নিচ্ছি, নাম দিচ্ছি কে। এইবার এইখানে কি করছি, আমরা একটা চুম্বক শলাকা রাখবো। তো এটা ধরে নিচ্ছে একটা চুম্বক শলাকা যেটা ও বিন্দু সাপেক্ষে মুভমেন্ট করতে পারে। তাহলে এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এইবার আমরা কি করব, কে চাবি যখন বন্ধ আছে, মানে কে যদি অফ থাকে, অফ থাকলে আই ইকুয়ালস টু যেহেতু শূন্য হচ্ছে, দেখা যাবে এই শলাকার কোনো বিক্ষেপ নাই। তো লিখতে পারি এখানে শলাকার কোনো বিক্ষেপ নাই। এইবার কি করব, এই কে চাবিটাকে আমরা অন করব, অন করলে আইটা নট ইকুয়ালস টু 0 হবে। এবার যেহেতু এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, ধরে নিচ্ছি কারেন্টটা এই দিক বরাবর যাবে। যদি প্রবাহ এই দিক বরাবর যায়, দেখা যাবে এখানে চুম্বক ক্ষেত্রের মুভমেন্ট হচ্ছে, ধরে নিচ্ছি মুভমেন্ট হয়ে নতুন অবস্থান এসছে এই টাইপের, এটা নর্থ এটা সাউথ, তাহলে ঘুরেছে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে একটা মুভমেন্ট হয়েছে। তাহলে এখানে লিখতে পারি শলাকার বিক্ষেপ আছে। তাহলে আমরা একটু আগেই পড়লাম, সেটাও হচ্ছে বিকর্ষণী চুম্বকনের চূড়ান্ত প্রমাণ। তাহলে যেহেতু এখানে শলাকাটার বিক্ষেপ হচ্ছে, মানে আমি বলতে পারি এখানে কোনো চুম্বক ক্ষেত্র এসছে যার জন্য কি হয়েছে, এখানে এই চুম্বকটা বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে এখানে আসার একটাই কারণ আছে, কারণ আমরা শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ করেছি, এই তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠিয়েছি। তাহলে প্রবাহর জন্য আমি বলতে পারবো যে এখানে একটি চুম্বক ক্ষেত্র আসবে, যেই চুম্বক ক্ষেত্র কি করবে, এই শলাকাটাকে বিক্ষিপ্ত করবে। তাহলে ওস্টেডের এক্সপেরিমেন্টের আউটপুট হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে করসপন্ডিং সেখানে একটি চুম্বক ক্ষেত্র আসবে, যেই চুম্বক ক্ষেত্র কি করছে, এই শলাকাটাকে বিক্ষিপ্ত করছে। এইবার এই শলাকাটা কোন দিকে বিক্ষিপ্ত হবে তার উপর দুটো নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো এই নিয়ম অনুযায়ী
ধরে নিচ্ছি একটা তার আছে, এই তারের উপর প্রবাহটা যদি ডান দিক থেকে বাম দিকে যায়, সেক্ষেত্রে ধরে নিচ্ছি একটা লোক এখানে সাঁতার কাটছে। তো একটা লোক যদি এখানে সাঁতার কাটে, এর বাঁ হাত হয়ে যাবে এটা। তো এইটা হচ্ছে এর বাম হাত। তাহলে এই বাম হাতের দিকে কি হবে, মানে লোকটির পা থেকে মাথার দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ লোকটা তারের উপরে যদি সাঁতার কাটে, সেক্ষেত্রে লোকটির বাঁ হাত যেদিকে বিক্ষিপ্ত হবে, চুম্বক শলাকাও সেই দিকে বিক্ষিপ্ত হবে। মানে আমরা যদি এখানে একটি শলাকা রাখি, ধরে নিচ্ছি এটা শলাকার প্রাথমিক অবস্থা, এটা নর্থ, এটা সাউথ, ও বিন্দু সাপেক্ষে মুভমেন্ট করতে পারে, তাহলে এখন এর নতুন অবস্থান হয়ে যাবে এই টাইপের। তাহলে নর্থটা কি হবে, এই দিক বরাবর বেঁকে যাবে। তাহলে এখানে আমরা স্টেটমেন্ট বলতে পারি, কোনো লোক যদি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে, তাহলে লোকটির বাঁ হাত যেই দিকে, সেই দিকে চুম্বকটির উত্তর মেরুর বিক্ষেপ হবে। তাহলে এই ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি লোকটার পা থেকে মাথার দিকে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তাহলে লোকটার বাঁ হাতটা যেদিকে মুভমেন্ট করবে সেই দিকে কি হবে, উত্তর মেরুর বিক্ষেপ। অর্থাৎ এক্ষেত্রে চুম্বক শলাকাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে বা ঘুরবার উপক্রম করবে। 2 নাম্বার নেব হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। তো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম আমরা নিতে পারি, ধরে নিচ্ছি যদি আমরা ডান হাতটা আঁকি, ধরে নিচ্ছি একটা তার আছে, এই তারের উপর আমরা ডান হাতটা আঁকবো। তো মোটামুটি একটা হাতের সাইড দিচ্ছি, তাহলে এইটা বৃদ্ধাঙ্গুষ্ঠটা ডান হাতের। তো এক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা দিই, ধরে নিচ্ছি এটা তারটা আছে, এর কারেন্ট যাচ্ছে হচ্ছে নিচ থেকে ওপরের দিকে, সেক্ষেত্রে ডান হাতটাকে যদি আমরা এইভাবে রাখি, তাহলে এর বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেই দিকে হবে সেই দিকে কি হবে, চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হবে। মানে এইখানে যদি আমরা একটি চুম্বক শলাকা নেই, তাহলে এই তার দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, সেক্ষেত্রে এই চুম্বক শলাকাটার নতুন অবস্থান হয়ে যাবে এই টাইপের। এই কি করবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার উপক্রম করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি হাতের নিচ থেকে নিচের দিকে তারটা থাকে, তারের অবস্থান দুরকম হতে পারে, এরকম নিচের দিকে থাকতে পারে বা এইরকমও থাকতে পারে, ঠিক আছে। তো তারটা সবসময় আমরা হাতের তালু বরাবর রাখবো, হাতের তালুতে যদি রাখি, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি এইরকম হয়, সেক্ষেত্রে এটা মুভমেন্টটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু যদি তারটা উপরে থাকে, হাতটা নিচের দিকে রাখি, তার ক্ষেত্রে মুভমেন্ট হবে ঘড়ির কাঁটার দিকে। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল নিতে পারি। যদি প্রবাহ এই রকম হয়, প্রথম এক্সাম্পল, প্রবাহ নিচ থেকে উপরের দিকে আছে, এক্ষেত্রে চুম্বক শলাকাটা হাতের নিয়ম অনুযায়ী হাতটাকে আমরা এইরকম রাখতে পারি, তাহলে সেই হিসাবে এটা কি হবে, এইভাবে বেঁকে যাবে, এটা এই দিকে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একইভাবে আর একটা যদি নেই, কারেন্টের দিকটা ধরে নিচ্ছি নিচের দিকে ঘুরে গেছে, চুম্বকটাকে আমরা এইভাবে ডিনোট করছি, এটা চুম্বকটা আছে, এটা এর উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাহলে এটা এখন ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। সি নিতে পারি, যদি চুম্বকটা এইরকম থাকে আর প্রবাহটা যদি এই বরাবর হয়, এটা যদি প্রবাহ হয়, এটা যদি উত্তর মেরু হয়, এর ক্ষেত্রে কোনোরূপ কোনো বিক্ষেপ হবে না, কারণ এখানে এই অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি। আর একটা নিতে পারি, যদি প্রবাহটা বিপরীত দিকে হয়, শলাকাটাও যদি 90 ডিগ্রিতে থাকে, এর ক্ষেত্রেও কোনো বিক্ষেপ হবে না। এটা প্রথম সেটের নিলাম। দ্বিতীয় সেট নিতে পারি, এক্ষেত্রে তারটা নিচে ছিল, হাতের নিচে ছিল, এবার তারটা যদি হাতের ওপরে থাকে, ওপরে থাকা মানে আমরা প্রথমে প্রবাহ নিচ্ছি এই বরাবর, ধরে নিচ্ছি এটা প্রবাহ আছে, এখানে এটা প্রবাহ। তো এক্ষেত্রে চুম্বকটার ঘূর্ণনটা বিপরীত দিকে হয়ে যাবে, চুম্বকের উত্তর মেরুটা এই দিকে ঘুরবে। আবার যদি প্রবাহটাকে ঘুরিয়ে দেই, তার ক্ষেত্রে চুম্বকটা বিপরীত দিকে ঘুরবে, এইটা প্রবাহটা আছে, এক্ষেত্রে ডাইরেকশানটা ঘড়ির কাঁটার বিপরীতে হয়ে যাবে। আর একইভাবে যদি 90 ডিগ্রিতে নেই, ধরে নিচ্ছি প্রবাহ এটা, সেক্ষেত্রে 90 ডিগ্রিতে কোনোরূপ কোনো বিক্ষেপ হবে না, কারণ এটা 90 ডিগ্রি আছে। একইভাবে যদি প্রবাহের দিকটা চেঞ্জ করি, এটা করি, সেক্ষেত্রেও 90 ডিগ্রির জন্য কোনোরূপ কোনো বিক্ষেপ হবে না। এটাই হচ্ছে
কোন দিকে ঘুরবে তার নিয়ম। নেক্সট আসবো তড়িৎ প্রবাহের জন্য চুম্বক বলরেখা। তড়িৎ প্রবাহ কোন দিকে এলে চুম্বক বলরেখা কীরকম আসবে দেখব। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ক্রস স্ক্রু নিয়ম। তো এটা হচ্ছে স্ক্রুড্রাইভার টাইট দেওয়া বা ঢিলা করা। আমরা জল বোতলের সাথে তুলনা করতে পারি। জল বোতলের ক্ষেত্রে আমরা জানি যদি টাইট দেই, ধরে নিচ্ছি একটা জল বোতলকে যদি টাইট দেই সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে যদি এইভাবে ঘোরাই ঘড়ির কাঁটার দিকে, সেক্ষেত্রে এটা ডাইরেকশানটা হয়ে যাবে ডাউনওয়ার্ড। আর যদি ঢিলা করি সেক্ষেত্রে এটা ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেক্ষেত্রে এটা ডাইরেকশানটা হয়ে যাবে আপওয়ার্ডে। তাহলে এখানে জল বোতলের ঘূর্ণনের দিক অনুযায়ী ঢাকাটার মুভমেন্ট হচ্ছে। ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ওটা ডাউনওয়ার্ডে যাবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে ওটা আপওয়ার্ডে যাবে। একইভাবে ক্রস কিউ যেটা নিয়ম আছে সেটা বলছে কোনো তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখ বরাবর ডান পাকে স্ক্রু চালনা করার সময় বৃদ্ধাঙ্গুষ্ঠটি যেদিকে ঘোরে সেই দিকেই কি হবে, বলরেখার অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ এইরকম নিতে পারি। তো এইভাবে যেটা ঘুরছে বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি এইভাবে ঘুরে, তো এটা টাইট করার দিক, স্ক্রু ড্রাইভারটা যাবে সামনের দিকে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে ঘুরছে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কি হবে, বলরেখাটা আসবে। মানে আমরা এই নিয়ম অনুযায়ী যদি বলরেখা আঁকি, ধরে নিচ্ছে একটা প্রবাহ হচ্ছে এই বরাবর, তাহলে প্রবাহ হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে যদি ঘোরাই উপর দিকে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে এটার যে প্রবাহটা হবে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে আসবে। এইভাবে প্রবাহটা আসবে। মানে এইটা যদি আই আসে, এইটাকে আমরা বি লিখতে পারি। একইভাবে প্রবাহটাকে যদি বিপরীত দিকে ঘোরাই সেক্ষেত্রে এইটা কি হয়ে যাবে, ঘড়ির কাঁটার দিকে বিটা আসবে। তাহলে এটা যদি আই হয় এটা বি হয়ে যাবে। এটার আর একটা নিয়ম আছে দ্বিতীয়, সেটা হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। এটা তুলনামূলক একটু সোজা নিয়ম। ধরে নিচ্ছি এই তার বরাবর যদি প্রবাহ হয়, এই তারটাকে আমরা ডান হাতে গ্রিপ করব। ডান হাতে ধরলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর এখানে প্রবাহ দেখতে পাচ্ছি, প্রবাহ দিক হচ্ছে পেনের টিপটা, তাহলে এটা হয়ে যাবে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমরা বলতে পারি এটা এই ছবিটার সাথে যদি ম্যাচ করি, তাহলে দেখা যাচ্ছে এইটা যদি প্রবাহ হয় এখানে এসে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, আপওয়ার্ডে হবে। মানে যদি আমরা ছবিতে দেখাই, ধরে নিচ্ছি এইটা প্রবাহের দিক আছে, এবার এক্ষেত্রে মুষ্টি নিয়ম অনুযায়ী প্রবাহটা ঘুরে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এই বিন্দুতে যদি নেই, এইটা প্রবাহের দিক কোন দিকে হবে, খাতা থেকে বাইরের দিকে। যদি খাতা থেকে বাইরের দিকে হয় বা আপওয়ার্ড হয়, এটা লিখে দিচ্ছি এখানে আপওয়ার্ড। তো আপওয়ার্ড মানে এটা খাতা থেকে বাইরের দিকে যাবে। এইখানে কি হবে, ডাউনওয়ার্ড হবে, অর্থাৎ খাতার ভেতরের দিকে প্রবেশ করবে, কারণ এই বৃত্তটার ক্ষেত্রে স্পর্শকটা খাতার ভেতরের দিকে। এইভাবে আমরা প্রবাহের জন্য এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক কোনটা হবে সেটা নির্ণয় করতে পারি। একইভাবে যদি প্রবাহটা ঘুরে যায়, প্রবাহটা যদি ডাউনওয়ার্ডে হয়ে যায়, সেক্ষেত্রে বি এর দিকটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। মানে এক্ষেত্রে কি হবে, চুম্বক ক্ষেত্রটা ডাউনওয়ার্ডে হবে, এক্ষেত্রে হয়ে যাবে আপওয়ার্ডে। বা বলতে পারি যদি প্রবাহ নিচ থেকে উপর দিকে হয়, তারের ডান দিকে হবে ডাউনওয়ার্ড, বাম দিকে হবে আপওয়ার্ড। একইভাবে প্রবাহের দিক যদি ঘুরে যায়, তার ক্ষেত্রে ডান দিকে হবে ডাউনওয়ার্ড, বাম দিকে হবে আপওয়ার্ড। এইভাবে আমরা বলরেখা নির্দেশ করতে পারি বা আঁকতে পারি। যেমন আর একটা এক্সাম্পল নেব। ধরে নিচ্ছি একটি তল আছে, এই তলের মধ্য দিয়ে একটি পরিবাহী তার গেছে, তারটাকে আমরা এইভাবে আঁকছি। এটা ছেদ করেছে এখানে, এই বিন্দু আর এই বিন্দুতে তলটাকে ছেদ করেছে। তাহলে এক্ষেত্রে প্রবাহ যদি এইভাবে আসে, তো এটার ক্ষেত্রে আপওয়ার্ডে প্রবাহ, এটার ক্ষেত্রে ডাউনওয়ার্ডে প্রবাহ। তাহলে আপওয়ার্ডে প্রবাহ হলে এখানে কতগুলো আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখ আঁকবো। তো এই ক্ষেত্রে যেহেতু আপওয়ার্ড, এই নিয়ম অনুযায়ী ঘড়ির কাঁটার বিপরীত দিকে কী হবে, চুম্বক ক্ষেত্রটা ঘুরবে। আর এক্ষেত্রে যেহেতু ডাউনওয়ার্ড, এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা ঘড়ির কাঁটার দিকে দেখাতে পারি, এটা এইভাবে ঘুরবে। এটা হচ্ছে বলরেখার চিত্র অঙ্কনের পদ্ধতি।